সঙ্গে তুলনা করেও কবি তৃপ্ত হলেন না। কবি বললেন যে না, আরো কিছু হতে পারে, শুধু পাড়াগার বাসর ঘরে সবচেয়ে মধুর মধুর মেয়েটির মতো নয় আকাশের তারাটি, তার সঙ্গে আরো কিছু তুলনা করা যেতে পারে। সেটি কি? মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তামান নীল মদের গেলাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে, তেমনি তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। মিশরের মানুষই হাজার হাজার বছর আগে কবির নীল মদের গেলাসে তার বুকের থেকে একটা মুক্তা রেখেছিল। এটা আরব্য রজনীর একটি ঘটনা। আরব্য রজনীর ক্লিওপেত্রা তার প্রেমিকের মদের নীল গেলাসে বুকের থেকে একটা মুক্তা রেখেছিল, সেই অনুষঙ্গ এখানে কবি স্মরণ করেছেন। আকাশরাত নামক নীল মদের গেলাসে সাদা নক্ষত্ররূপ মুক্ত কবি কল্পনায় অদ্ভুত একটা কাব্য সৌন্দর্য সৃষ্টি করল। হাজার হাজার বছর আগেই শব্দবন্ধটি ব্যাখ্যা করার দরকার আছে বলে আমার মনে হয়। কেননা ব্যক্তি জীবনানন্দ দাশ আমরা জানি 1899 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং এই কবিতাটি লিখেছিলেন 1936 সালে, অর্থাৎ 37 বছর বয়সে কবি কবিতাটি লিখলেন। আর হাজার হাজার বছর আগে কবির মদের নীল গেলাসে মিশরের মানুষ তার বুকের থেকে যে সাদা মুক্ত রেখেছিল, আকাশের নক্ষত্রটিকে সেই সাদা মুক্তর সঙ্গে কবি তুলনা করলেন। কবি জীবনানন্দের যে কাব্য বৈশিষ্ট্য, সেই কাব্য বৈশিষ্ট্য এখানে ধরা পড়েছে। যে ব্যক্তি মানুষের জীবন কোনো নিরবচ্ছিন্ন একটা খণ্ডিত জীবন নয়। মানব প্রজন্ম বংশানুক্রমিক ভাবে হাজার হাজার বছর ধরে মানব প্রজন্মের যে প্রবাহমানতা, ধারাবাহিক প্রবাহমানতা, ব্যক্তি কবি সেই ধারাবাহিক প্রবাহমানতার একজন সাক্ষী হিসেবে হাজার বছর আগে মিশরের মানুষই সেই তার ক্লিওপেত্রা তার প্রেমিকের মদের নীল গেলাসে তার বুকের থেকে যে মুক্ত রেখেছিল, এখানে সেই অনুষঙ্গটি কবি তুলে ধরেছে। ভোরের পবিত্র সৌন্দর্যের বর্ণনা, আকাশের রঙের বর্ণনা দিলেন। ঘাসফড়িংয়ের দেহের মতো কোমল নীল, চারিদিকে নোনা এবং পেয়ারা গাছ, টিয়ার পালকের মতো সবুজ, আকাশে একটি মাত্র নক্ষত্র। সেই নক্ষত্রটিকে দেখে কবির মনে হলো পাড়াগার বাসর ঘরের সলজ্জ একটি মেয়ের মতো, যে একাকিনী স্বামীর জন্য অপেক্ষা করছে। কিংবা হাজার হাজার বছর আগে মিশরের মানুষই তার বুকের থেকে যে সাদা মুক্ত কবির নীল মদের গেলাসে রেখেছে, আকাশের নক্ষত্রটি যেন সেইভাবে চলছে। ভোরের পবিত্র বর্ণনার সঙ্গেই যেন একটা ইঙ্গিত, অস্ফুট একটা ইঙ্গিত এখানে দেওয়া হলো। নীল মদের গেলাস, আকাশের রং কোমল নীল, গাছপালাগুলোর রং টিয়ার পালকের মতো সবুজ। সবুজ নীল হচ্ছে মৃত্যুর প্রতীক, অনন্তের প্রতীক, অসীমের প্রতীক, শূন্যতার প্রতীক।
আর সবুজ হচ্ছে জীবনের প্রতি, সজীবতার প্রতি। কবি নীল মদের গেলাসে মুক্ত রেখেছিল হাজার হাজার বছর আগে মিশরের কোনো মানুষই তার বুকের থেকে সাদা মুক্ত রেখেছিল। এখানে সেই অ্যান্থনি এবং ক্লিওপেত্রার গল্প। ক্লিওপেত্রা তার বুকের থেকে সাদা বিষাক্ত মুক্ত মদের গেলাসে রেখেছিল, মদকে বিষাক্ত করার জন্যে। ভোরের এই অনাবিল পবিত্র সৌন্দর্যের মধ্যে একটা অস্ফুট একটা কোথাও যেন একটা হিংসা, কোথাও যেন একটা হনন, একটা মৃত্যু, একটা ছায়া ফেলে যায়। হিমের রাতে শরীর রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। মোরগ ফুলের মতো লাল আগুন, শুকনো অসত্য পাতার দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর, হয়ে গেছে রোগা শাড়িকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। সম্পূর্ণ নতুন একটা ছবি, অসংলগ্ন যেন একটা ছবি, পৃথক একটা ছবি। আকাশের ভোরবেলার প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে আকাশের পবিত্র নীল, আকাশের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে কবি ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল বলেছেন আকাশকে, উপমিত করেছেন চারদিকের পেয়ারা এবং নোনার গাছকে টিয়ার পালকের মতো সবুজ বলে। আকাশের নক্ষত্রটিকে উপমিত করেছেন পাড়াগার গোধূলি মদির মেয়েটির মতো। কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে কবির মদের নীল গেলাসে যে সাদা মুক্ত রেখেছিলেন, আকাশের নক্ষত্রটিকে সেই মুক্তর মতো মুক্তর সঙ্গে তুলনা করছে। নীল আকাশে সাদা নক্ষত্র, নীল মদের গেলাসে মিশরের মানুষই তার বুকের থেকে যে সাদা মুক্ত রেখেছিল। তবে নীল আকাশ নীল মদের গেলাসের সঙ্গে এবং সাদা নক্ষত্র মিশরের মানুষই তার বুকের থেকে তার প্রেমিকের মদের নীল গেলাসে যে মুক্ত রেখেছিল। তবে সাদা মুক্ত, সাদা সকালবেলা নক্ষত্র, শুকতারা এবং নীল আকাশ, নীল মদের গেলাস, অপূর্ব কাব্যিক ব্যঞ্জনা এখানে সৃষ্টি হয়েছে। যে কাব্যিক ব্যঞ্জনা জীবনানন্দের মধ্যেই দেখা যায়। সম্পূর্ণ নতুন ছবি। হিমের রাতে শরীর রাখবার জন্য কোনো দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। আদিবাসী মানুষেরা দেশওয়ালি শব্দের অর্থ হচ্ছে আদিবাসী, দেশের দেশজ মানুষেরা, ভদ্রলোক, সভ্য, সম্ভ্রান্ত, শিক্ষিত সেই মানুষ নয়। এদেশের বনবাসী মানুষ, আদিম মানুষ, যারা এদেশের মৃত্তিকা সন্তান, তাদের একটি কথা, হিমের রাতে তাদেরকে নিয়ে একটি ছবি। হিমের রাতে শরীর রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে, মোরগ ফুলের মতো লাল আগুন। আগুন জ্বালার ছবি আমরা দেখতে পেলাম অরণ্য প্রকৃতির মধ্যে। সারা রাত ধরে শরীরকে গরম রাখার জন্যে
দেহাতি মানুষগুলো, গরিব মানুষগুলো, যাদের মাথার উপর ছাদ নেই, যাদের শরীর গরম করার জন্য শীত বস্ত্র নেই, সেই দেহাতি মানুষগুলো প্রকৃতি থেকে খড়কুটো সংগ্রহ করে শুকনো অশ্বত্থ পাতা দুমড়ে তারা আগুন জ্বেলেছিল। এই আগুন জ্বালা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মানব সভ্যতার অগ্রগতির ইতিহাসে আগুনের ব্যবহার শেখা, মানব সভ্যতার অগ্রগতির ইতিহাসে আগুন আবিষ্কার হচ্ছে সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে সবচেয়ে বড় প্রথম পদক্ষেপ। দেশওয়ালিরা আগুন জ্বালল। আগুন শব্দের অর্থ হচ্ছে, আগুন মানে একটা বিভৎসতা, আগুনের মধ্যে একটা ধ্বংস, আগুনের মধ্যে হিংসা ইত্যাদি ব্যঞ্জনাটি ফুটে ওঠে। কিন্তু এই দেশওয়ালিরা আগুন জ্বেলেছিল শুধুমাত্র বাঁচবার তাগিদে, তাদের প্রকৃতির সঙ্গে লড়াই করে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্যে শুকনো অশ্বত্থ পাতা দুমড়ে তারা আগুন জ্বেলেছিল। এই আগুন জ্বালানোর মধ্যে তাদের কোনো হিংসা ছিল না, তাদের কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। তারা শুধু বেঁচে থাকার জন্যে আগুন জ্বেলেছিল। সারা রাত ধরে আগুন জ্বলেছে। সে আগুনগুলো কেমন, আগুনের রং কেমন? কবি সবকিছু এত নিখুঁতভাবে দেখে, এত নিবিড় তার পর্যবেক্ষণ শক্তি। আকাশের নীলকে তিনি তুলনা করেছেন ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল, যে নীলকে যেন, যে কোমলতাকে যেন স্পর্শ করা যায়, অনুভব করা যায়। নোনার এবং পেয়ারার গাছ টিয়ার পালকের মতো সবুজ। ঠিক একইভাবে দেশওয়ালিরা শীতের রাতে, হিমের রাতে, মানে ঠান্ডার রাতে দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। সে আগুন কেমন? মোরগ ফুলের মতন লাল আগুন, লাল টকটকে আগুন। রাতের অন্ধকারে যখন আলোর অনুপস্থিতি, তখন আগুনকে আরো উজ্জ্বল দেখায়। তার ফলে দেশওয়ালিরা শরীর গরম রাখার জন্য যে আগুন জ্বেলেছিল, সে আগুনের রং মোরগ ফুলের মতো লাল। আগুন শুকনো অশ্বত্থ পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের। সারা রাত ধরে আগুন জ্বেলেছিল শরীরকে গরম রাখার জন্যে, বাঁচবার তাগিদে, প্রকৃতির হাত থেকে নিজেকে, শীতের হাত থেকে নিজেকে, প্রতিকূল শীতে প্রাকৃতিক পরিবেশের হাত থেকে নিজেকে বাঁচবার জন্যে। সেই আগুন প্রথমে ছিল মোরগ ফুলের মতো লাল টকটকে আগুন। সূর্যের ভোরের আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গে সেই লাল আগুন এখন আর লাল নেই। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর। কুমকুম এক ধরনের গাঢ় লাল তরল প্রসাধনী, টকটকে লাল। দেশওয়ালিরা যে আগুন জ্বেলেছিল, সে আগুন ক্রম তার রঙের উজ্জ্বলতা হারাচ্ছে। সেই ক্রম বিলীয়মান লাল আগুনের উজ্জ্বলতা, সেটা বোঝানোর জন্য কবি বলছেন সেই রং আর কুমকুমের মতো লাল নয়, হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। এটা না লিখে পাচ্ছি না, তবে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো, রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো কি ফ্যাকাশে আলো। এই যে উপমার যে তুরান্বয়, পাখির নীড়ের মতো চোখ তুলে
নাটোরের বনলতা সেন। কবির নায়িকার চোখ পাখির নীড়ের মতো। সারাদিন আহার সংগ্রহে ব্যস্ত একটি পাখি ক্লান্ত ধ্বস্ত হয়ে যখন সে তার বাসার দিকে ফিরে যায়, সেই বাসাটি তার কাছে যেমন শান্তির আশ্রয়স্থলের দোতনা বয়ে আনে। হাজার বছর ধরে ভ্রমণরত ক্লান্ত ধ্বস্ত পৃথিবীর পথে ভ্রমণরত ক্লান্ত ধ্বস্ত নায়ক যখন তার প্রেমিকার কাছে যাচ্ছে, সেই প্রেমিকা তার পাখির নীড়ের মতো চোখ তুলে আকুতিপূর্ণ ভাষায় জিজ্ঞেস করছেন, এতদিন কোথায় ছিলেন? তবে নায়িকার চোখ পাখির নীড়ের মতো, পটল চেরা চোখ নয়, হরিণ নয়না নয়, মৃগ নয়না নয়, মীনাক্ষী নয়, পাখির নীড়ের মতো চোখ তুলে এই একটি উপমা নিয়ে বাংলা সাহিত্যে বিস্তর সমালোচকেরা বিস্তর পাতা খরচ করেছেন। ঠিক একইভাবে এখানে আমরা দেখলাম যে আগুনের রংটি বিবর্ণ হয়ে যাচ্ছে, ফ্যাকাশে হয়ে যাচ্ছে। সে আগুনের ফ্যাকাশে রংকে বোঝানোর জন্যে কবি একটা আশ্চর্য ধরনের একটা উপমা ব্যবহার করলেন, যে আগুনের রং আর কুমকুমের মতো লাল নেই আর, তা এখন রোগা শালিকের হৃদয়ে বিবর্ণ ইচ্ছার মতো। যে শালিকটি জীবনের বেঁচে থাকার সমস্ত আকাঙ্ক্ষা হারিয়ে ফেলেছে, মৃত্যু পথযাত্রী ক্ষীণজীবী, একটা শালিকের হৃদয়ে ফ্যাকাশে ইচ্ছের মতো আগুন, পাখির নীড়ের মতো চোখ, উটের গ্রীবার মতো নিস্তব্ধতা, শিশিরের শব্দের মতন সন্ধ্যা, এগুলোই হচ্ছে জীবনানন্দ দাশের উপমা। সাহিত্যের বিষয় মানব হৃদয় এবং মানব চরিত্র। সেই বাংলা সাহিত্য যখন প্রথম হাঁটতে শুরু করেছে চর্যাপদ থেকে, ধর্মাশ্রিত সাহিত্য হলেও সমস্ত সাহিত্যের মধ্যে কিন্তু মানুষের ভালোবাসা, মানুষের ভালো না বাসা, মানুষের চাওয়া, মানুষের না চাওয়া, মানুষের হৃদয় দ্বন্দ্ব, আকাঙ্ক্ষা, চিত্ত বিক্ষোভ, এগুলো তো সাহিত্যের বস্তু। জীবনানন্দ আধুনিক কবি বলে তার মধ্যে মানুষের কথা তো থাকবেই। নতুনত্ব কোথায়? দেখার চোখ, নতুন করে দেখা, নতুনভাবে বলা এবং নতুনভাবে বিশ্লেষণ করা। বুঝলে নিশ্চয়? রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো, খুব গুরুত্বপূর্ণ লাইন। এই লাইন নিয়ে প্রশ্ন বারবার এসে যায়, আসবে। সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। ভোরের বর্ণনা, প্রথম ভোরের বর্ণনা আমাদের শেষ হতে যাচ্ছে। টুকরো টুকরো দুটো ছবি, আকাশের নীল, প্রগাঢ় পবিত্র নীল, সেই নীল সৌন্দর্যের বর্ণনা, তারপরে দেশওয়ালিদের আগুন জ্বালানো, সবকিছুর মধ্যে একটা ইঙ্গিত, সবকিছুর মধ্যে একটা ব্যঞ্জনা। যা বলা হচ্ছে সেটাই শুধু আসল বলার বিষয় নয়, যেটা বলা হচ্ছে সেটাই কবি বলতে চাইছেন না। ওটা কবিতাটি যখন পড়বো তখন প্রত্যেকটির সঙ্গে প্রত্যেকটির একটা সংযোগ সেতু আমরা খুঁজে পাব। মিশরের মানুষই তার প্রেমিকের মদের গেলাসে, নীল মদের গেলাসে যে সাদা মুক্ত রেখেছিল, তার একটা অনুষঙ্গ আছে, একটা ইঙ্গিত।
আগুন জ্বালানো, এই আগুন জ্বালানো একটা ইঙ্গিত। কেননা এই আগুন একবার জ্বলেছে বাঁচার জন্যে, সভ্যতার অগ্রগতিতে এই আগুন জ্বালানোর একটা সাফল্যের ইতিহাস রচনার সূত্রপাত ঘটেছে। মানব সভ্যতার অগ্রযাত্রায় আগুনের আবিষ্কার। দেহাতি মানুষগুলো সেই আগুন জ্বলেছে, কিন্তু পরে আর একটা আগুন জ্বলেছে, আর এক রকমের আগুন জ্বলেছে। সে হচ্ছে মানুষের লোভের আগুন, সে হচ্ছে মানুষের ঘৃণার আগুন, সে হচ্ছে মানুষের হিংসার আগুন। তাই দেহাতি মানুষদের আগুন জ্বালানোকে কবি এত বেশি বিস্তৃতভাবে বর্ণনা করলেন। তাকে বললেন কুমকুমের মতো, প্রথমে বললেন মরক ফুলের মতো লাল আগুন, টকটকে লাল। তারপরে বললেন কুমকুমের মতো লাল নেই আর নয় আর, তা এখন ফ্যাকাশে হয়ে গেছে। সেই ফ্যাকাশে আগুনের বর্ণনা দেওয়ার জন্যে কবি একটা অদ্ভুত কাব্য চমৎকারিত্ব সৃষ্টি করলেন। আগুনের ফ্যাকাশে রংটিকে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো বলে। সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। আস্তে আস্তে ভোরের আলো ফুটে উঠছে। সেই ভোরের আলো চারিদিকের বন এবং ঘাসের চারিদিকের বন ও আকাশ, তবে মাটির পৃথিবীতে সূর্যের আলো এসে পড়ছে। বনজ প্রকৃতির মধ্যে সূর্যের আলো এসে পড়ছে। প্রকৃতির মধ্যে আছে গাছপালা, পাতা, ঘাস। সেই ঘাসের ডগায়, পাতার ডগায় যে শিশির বিন্দুগুলো জমে আছে, সেই শিশির বিন্দুগুলোর উপরে সূর্যের আলো পড়ে, সূর্যের আলো শিশিরের বিন্দুর প্রিজমে বিশ্লিষ্ট হয়ে 7 রঙের রামধনু সৃষ্টি হচ্ছে। সেই 7 রঙা রামধনু দেখেই কবির মনে হচ্ছে যে ভোরের বনজ প্রকৃতি, অরণ্য প্রকৃতি, সকালের আলোয় টলমল শিশিরে, অর্থাৎ শিশিরের উপরে যে সূর্যের আলো পড়ছে, সেই সূর্যের আলোতে, সেই শিশিরের আয়নাতে, শিশিরের প্রিজমে বন এবং আকাশ প্রতিবিম্বিত হয়ে কম্পমান বাতাসে ভাসছে। সেটা যেন মনে হচ্ছে যে গোটা প্রকৃতি একটা অপূর্ব স্বপ্নপুরীতে পরিণত হচ্ছে। বন ও আকাশ যেন ময়ূরের ডানার মতো ঝিলমিল করছে। অরণ্য প্রকৃতির বর্ণনা, প্রথম ভোর, ভোরের অনাবিল সৌন্দর্যের বর্ণনা। এই কবিতা থেকে এই বছর অর্থাৎ 2020 সালে প্রথম ভোরের বর্ণনা হিসেবে বড় প্রশ্ন এসেছিল। তোমাদের এবছর আর বড় প্রশ্ন আসবে না, তোমাদের এবছর এখান থেকে এসিকিউ আসবে। তবুও কবিতাটি আমাদের পড়তে হবে, পড়ছি। জীবনানন্দকে পড়তেই হবে। জীবনানন্দ বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি। তো উচ্চ মাধ্যমিক স্তরে জীবনানন্দ সম্পর্কে একটু ধারণা, জীবনানন্দের কবিতার প্রতি একটু ভালোবাসা, এগুলো তৈরি হওয়া উচিত। কেননা যারা বিভিন্নভাবে পরবর্তী ক্ষেত্রে যারা বিভিন্ন বিষয় নিয়ে পড়বে, সাহিত্য পড়বে না, উচ্চ মাধ্যমিক স্তরে তাদের যে সাহিত্যবোধ, সাহিত্য রসবোধ যেটা তৈরি হবে, সেটাই তাদের পরবর্তী জীবনে তাদের মানুষ হিসেবে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, তাদের অবসর বিনোদনের ক্ষেত্রে, তাদের সত্যিকারের হৃদয়ের যে ঐশ্বর্য, সেটাকে আরো পরিশীলিত করার জন্য সাহিত্য পাঠ দরকার। এবং সেই সাহিত্য পাঠ তোমাদের চিরকাল
হাতে থাকবে, অভ্যাস গড়ে উঠবে, সে আশা আজকে রেখে এখানেই শেষ করছি। পরের দিন আমরা দ্বিতীয় ভোরের আলোচনা করব এবং গোটা কবিতাটি সামগ্রিক আলোচনা করব। তোমরা ভালো থেকো, লেখাপড়া করো। তোমাদের সামনাসামনি দেখতে পাচ্ছি না, ক্লাস নিতে পারছি না, এটা খুব যন্ত্রণার বিষয়। তোমরা এই যে প্রতিকূল পরিস্থিতি, এই প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করেই তো এগিয়ে যেতে হয়, সেটা তোমরা যাচ্ছ। পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া, প্রতিকূলতাকে অতিক্রম করা, এটাই তো হচ্ছে মানুষের কাজ। জীবনানন্দ দাসের একটা উদ্ধৃতি দিয়ে আমি আজকে শেষ করছি। শত মারি মন্বন্তরের পরে মানুষ তবুও মানুষ থেকে যায়। যতই মারি আসুক, মন্বন্তর আসুক, দুর্ভিক্ষ আসুক, দাঙ্গা আসুক, মানুষ যতই হিংস্র হয়ে যাক, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। শত মারি মন্বন্তরের পরে মানুষ তবুও মানুষ থেকে যায়। আমরা যেহেতু মানুষ, এই দুর্যোগের পরে আবার নতুন সূর্যোদয় ঘটবে। আমরা আবার শ্মশানের মধ্যেই ফুল ফোটাবো, সেই আশা রেখে আমাদের এখন ধৈর্য ধরতে হয়। তোমরা বাড়িতে থাকো, লেখাপড়া করো, আর মন ভালো রাখার জন্যে যা করার দরকার সেটাও সঙ্গে সঙ্গে করো। ধন্যবাদ।